সংসদে শপথ নেওয়া, লাল কার্পেটে হাঁটা, সংসদ ভবনের করিডোরে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়া আর দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে এলাকায় প্রবেশ করা, এসবই কি একজন সংসদ সদস্যের রাজনৈতিক সাফল্যের প্রমাণ, নাকি আসল পরীক্ষা অন্য কোথাও? মেঠোপথে, কৃষকের উঠোনে, চায়ের দোকানের বেঞ্চে, অসহায় মানুষের ঘরের দরজায়, আর সেই ভোটারের পাশে যে ভোট দিয়ে একজন নেতাকে সংসদে পাঠিয়েছে। কারণ নির্বাচনের দিন ভোটার আপনাকে মাথায় তুলে সংসদে পাঠাতে পারে, কিন্তু 5 বছর পর সেই ভোটারই আবার আপনাকে মাটিতে নামিয়ে দিতে পারে। আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ একেবারেই কম নয়। আজ তাই বড় প্রশ্ন, নতুন সংসদে জামায়াতে ইসলামীর 68 জন সংসদ সদস্য কি সত্যিই জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারবেন, নাকি দলীয় সংগঠনের শক্তির উপর দাঁড়িয়ে পাওয়া এই নির্বাচনী সাফল্য কয়েক বছরের মধ্যেই পরিণত হবে হতাশায়? আর ঠিক এখানেই আলোচনায় আসছে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার রাজনৈতিক কর্মকাণ্ড। কারণ তাকে নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, তার বিভিন্ন বক্তব্য নিয়ে কথাবার্তা আছে, কিন্তু তার রাজনৈতিক উপস্থিতির একটি দিক অস্বীকার করা কঠিন। তাকে নিয়মিত সাধারণ মানুষের সামনে দেখা যায়, সাধারণ মানুষের সমস্যার সমাধানে পাশে পাওয়া যায়। আর এখানেই তৈরি হচ্ছে জামায়াতের অন্য সংসদ সদস্যদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। চলুন ফিরে যাই 3 দশক আগে, 1991 সালের জাতীয় নির্বাচন। জামায়াতে ইসলামী এককভাবে এই নির্বাচনে অংশ নিয়ে 18টি আসনে জয় পেয়েছিল। আর এই 18টি আসনের কারণেই বিএনপি সেবার সরকার গঠন করতে পেরেছিল। কিন্তু মাত্র 5 বছর পর কি হলো? 1996 সালের নির্বাচনে সেই সংখ্যা নেমে আসে মাত্র 3টিতে, 18 থেকে 3। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একটি দল সংগঠনের দিক থেকে শক্তিশালী হতে পারে, দলের আদর্শের প্রতি কর্মীদের আনুগত্য থাকতে পারে, দলের নিজস্ব ভোট ব্যাংকও থাকতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনে শুধু সাংগঠনিক ভোট দিয়ে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সাফল্য ধরে রাখা কঠিন। কারণ নির্বাচনের শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় সাধারণ ভোটার, যে ভোটার কোনো দলের রোকন নন, যিনি কোনো মিছিলে যান না, যিনি দলীয় পোস্টার লাগান না, যিনি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত অনুসারী নন, কিন্তু ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়ে তিনিই ঠিক করেন কে যাবেন সংসদে। এবার আসা যাক বর্তমান বাস্তবতায়। জামায়াতে ইসলামী নতুন সংসদে বড় বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি নিঃসন্দেহে দলটির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন। কিন্তু এই অর্জনের পরেই শুরু হয় আসল পরীক্ষা। কারণ নির্বাচনে জেতা এক জিনিস, আর সেই জয় ধরে রাখা সম্পূর্ণ অন্য জিনিস। একজন সংসদ সদস্য যদি নির্বাচনের পর নিজের নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে দূরে সরে যান, তাহলে 5 বছর পর ভোটার কিন্তু আগের হিসাব নিয়ে বসে থাকবে না। সে প্রশ্ন করবে, আপনি যখন আমাদের ভোট চেয়েছিলেন তখন আমাদের বাড়িতে এসেছিলেন, এখন আমরা আপনাকে কোথায় পাবো? এই প্রশ্নের উত্তর দিতে না পারলে রাজনৈতিক পতনের শুরু হয় সেখান থেকেই। একজন বিরোধী দলের এমপির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি? হয়তো তারা জানেন তিনি সরকারে নেই, তিনি একা হাতে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন না, রাস্তা বানানোর বাজেট তার হাতে নেই, ব্রিজ নির্মাণের ক্ষমতা তার হাতে নেই, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষমতাও তার হাতে নেই। তবুও মানুষ তার কাছে যেতে চায়। কেন? কারণ মানুষ সবসময়ই উন্নয়নের টাকা চায় না। অনেক সময় মানুষ শুধু চায় কেউ তার কথা শুনুক, একজন অসুস্থ বৃদ্ধের কথা, একজন বেকার তরুণের কথা, একজন বিধবার কথা, একজন কৃষকের কথা, একজন শিক্ষার্থীর কথা, একজন নির্যাতিত পরিবারের কথা, একজন ব্যবসায়ীর সমস্যার কথা। এমনকি বিরোধী দলের একজন সংসদ সদস্য যদি নিয়মিত নিজের এলাকায় থাকেন, মানুষের সঙ্গে বসেন, স্থানীয় প্রশাসনের কাছে মানুষের সমস্যাগুলো তুলে ধরেন, তাহলেও তার রাজনৈতিক মূল্য অনেক বেড়ে যায়। কারণ তিনি তখন শুধু এমপি নন, তিনি হয়ে ওঠেন মানুষের পরিচিত মুখ। আর এখানেই মুফতি আমির হামজার প্রসঙ্গ সামনে আসে। কুষ্টিয়া 3 আসনের এই সংসদ সদস্য তার বক্তব্যের কারণে প্রায়ই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তীব্র আলোচনা হয়। কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ডের আরেকটি দিকও রয়েছে, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, এলাকার মানুষের সঙ্গে সরাসরি দেখা করা, বিভিন্ন সামাজিক ঘটনায় উপস্থিত থাকা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের খোঁজ নেওয়া। আর এই ধরনের দৃশ্যই একজন জনপ্রতিনিধিকে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান করে তোলে, আপন করে তোলে। রাজনীতিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি।
মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, এই মডেল কি শুধুই একজন এমপির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো দল এটিকে সাংগঠনিক সংস্কৃতিতে পরিণত করবে? কারণ একটি বড় বিরোধী দলের ৬৮ জন সংসদ সদস্য যদি নিজেদের এলাকায় সক্রিয় হয়ে ওঠেন, তাহলে এর রাজনৈতিক প্রভাব বিশাল হতে পারে। প্রতিটি ইউনিয়নে নিয়মিত জনসংযোগ, প্রতিটি ওয়ার্ডে মানুষের সঙ্গে যোগাযোগ, প্রতিটি বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, প্রতিটি গ্রামের সমস্যার তালিকা তৈরি করা, প্রতিটি সংসদ অধিবেশনে সেই সমস্যাগুলো তুলে ধরা। এভাবেই একজন এমপি ধীরে ধীরে দলীয় নেতার পরিচয় ছাড়িয়ে পুরো এলাকার প্রতিনিধি হয়ে উঠতে পারেন। কিন্তু বিপদটা কোথায়? বিপদ হলো যখন একজন সংসদ সদস্য নিজের চারপাশে শুধু দলীয় লোকজনের দেয়াল তৈরি করেন, সাধারণ মানুষ তার কাছে যেতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক কিংবা ভিন্ন রাজনৈতিক মতের মানুষ তার সঙ্গে কথা বলার সুযোগ পায় না। আর এভাবেই তৈরি হয় রাজনৈতিক ইকো চেম্বার। ভেতরে সবাই বলবে সব ঠিক আছে, জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের জনপ্রিয়তা বাড়ছে, কিন্তু বাস্তবতা হয়তো সম্পূর্ণ ভিন্ন। আর সেই বাস্তবতার দিন বোঝা যায় নির্বাচনের দিন। ১৯৯১ থেকে ১৯৯৬ জামায়াতের আসন ১৮ থেকে ৩-এ নেমে যাওয়ার ইতিহাস তাই আবারও মনে করিয়ে দেয়, সংগঠন যত শক্তিশালী হোক, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হলে নির্বাচনী রাজনীতি নির্মম হয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, আঞ্চলিক রাজনীতিতে আবারও সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তির লক্ষণ স্পষ্ট। গাইবান্ধার ৪টি আসনে জয়লাভ করলেও স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অভিযোগ, কেবল লেবু মওলানা ব্যতীত অধিকাংশ এমপি এলাকার ভোটারদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। খুলনা শহরের মতো গুরুত্বপূর্ণ সদর আসন কিংবা যশোরের ৫টির মধ্যে ৪টি আসনে জয় পেলেও জয়ের পর সংসদ সদস্যদের আর দৃশ্যমান সংযোগ বা মেঠোপথের রাজনৈতিক তৎপরতায় দেখা যাচ্ছে না। সাতক্ষীরা এবং নীলফামারীর বিজয়ী প্রতিনিধিরা স্থানীয় জনকল্যাণমূলক সামাজিক উপস্থিতিতে প্রায় অনুপস্থিত। কুড়িগ্রামের ৩টি আসনের মধ্যে সালেহি ব্যতীত বাকি সংসদ সদস্যদের অনুপস্থিতি তীব্রভাবে আলোচিত। আর রাজধানীর ৮টি আসনে বিজয়ীদের মধ্যে একমাত্র ডাক্তার শফিকুর রহমান এবং ব্যারিস্টার আরমান কিছুটা সক্রিয় থাকলেও বাকিরা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে রয়ে গেছেন। এখন যদি বর্তমান সংসদ সদস্যরা সময় থাকতে এলাকা কেন্দ্রিক গণসংযোগ না বাড়ান, তবে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, যা হবে দলের জন্য রাজনৈতিকভাবে এক বিরাট বিপর্যয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।